আজকে আমরা অধিবৃত্ত বা প্যারাবোলা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। অধিবৃত্ত কি সেটা জানার আগে আমরা জেনে নেব কনিক কি, কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ কি, বা শুধু কনিক কি। ঠিক আছে, মনে করো একটা সমতল, এই সমতলে এস একটা প্রদত্ত বিন্দু আর এল একটা হচ্ছে প্রদত্ত সরলরেখা। মানে এই বিন্দুটা আর এই সরলরেখাটা ফিক্সড। ঠিক আছে, যদি এই সমতলে একটা বিন্দু পি এমনভাবে গতিশীল হয় যে এই নির্দিষ্ট বিন্দু এবং এই নির্দিষ্ট সরলরেখা থেকে এই গতিশীল বিন্দুটির দূরত্ব সর্বদা যদি ধ্রুবক হয়, তবে এই গতিশীল বিন্দুর সঞ্চারপথকে বলা হয় কনিক বা শঙ্কুচ্ছেদ। ঠিক আছে, কনিক বা শঙ্কুচ্ছেদ। তাহলে সংজ্ঞাটা কি একবার লিখে দিচ্ছি। মনে করি কোনো সমতলে এস একটি প্রদত্ত বিন্দু এবং এল একটি প্রদত্ত সরলরেখা। যদি ওই সমতলে একটি বিন্দু এমনভাবে গতিশীল হয় যে বিন্দুটির সব অবস্থানে এস বিন্দু এবং এল সরলরেখা থেকে এস বিন্দু এবং এল সরলরেখা থেকে দূরত্ব দুটির অনুপাত সর্বদা ধ্রুবক হয়। ঠিক আছে, তবে ওই বিন্দুর মানে ওই গতিশীল বিন্দুর সঞ্চার পথকে কনিক বলা হয়। কনিক ইংরেজিতেও হচ্ছে কনিক, বাংলা নাম হচ্ছে কনিক, ইংরেজি নামও কনিক, বা আর একটা নাম হচ্ছে শঙ্কুচ্ছেদ, ইংরেজি নাম হচ্ছে কনিক সেকশন। ঠিক আছে, ইংরেজি নাম হচ্ছে কনিক সেকশন। তাহলে একটা কনিক দেখতে কেমন, এরকম এক্ষেত্রে দেখো, তাহলে এই গতিশীল বিন্দু পি
এটা থেকে এই নির্দিষ্ট বিন্দু, প্রদত্ত বিন্দু এস এর দূরত্বটা বাই এই নির্দিষ্ট বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব, এটা যদি এম বিন্দু হয়, এদের অনুপাত দুটো সর্বদা ধ্রুবক থাকবে। ঠিক আছে, তার মানে এসপি বাই পিএম ইকুয়াল টু ধ্রুবক হবে। ঠিক আছে, এই ধ্রুবকটাকে ই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ই একটা ধ্রুবক। এখন ইটা কি সেটা আমি পরে বলছি। তাহলে এটা হলো একটা কণিকের চিত্র। ঠিক আছে, বিভিন্ন রকম কণিক আছে, সেটা পরে আলোচনা করব। এখন দেখো, এরপর আসছি, এই নির্দিষ্ট বিন্দুটিকে কি বলা হয়? নির্দিষ্ট বা প্রদত্ত যে বিন্দু আছে, বিন্দু এস কে বলে নাভি, ওই কণিকের নাভি বা ফোকাস। আর নির্দিষ্ট সরলরেখা এল কে বলে নিয়ামক, ইংরেজিতে ডাইরেক্ট্রিক্স। এবং দূরত্ব দুটির অনুপাত, দূরত্ব দুটির অনুপাত মানে হচ্ছে এসপি বাই পিএম। ঠিক আছে, এটা হচ্ছে দূরত্ব দুটির অনুপাত। এই অনুপাতকে বলে কণিকের উৎকেন্দ্র। ঠিক আছে, বলে কণিকের উৎকেন্দ্র, ইংরেজিতে ইসেন্ট্রিসিটি। সেই জন্য এই এসপি বাই পিএম, এই যে এর অনুপাত, এটা ধ্রুবক হয়, এই ধ্রুবকটাকে সেই জন্য ই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ইসেন্ট্রিসিটি বা বলা হয়, আর একে ই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এই ধ্রুবকটাকে ইসেন্ট্রিসিটি বলা হয়, আর এটাকে প্রকাশ করা হয় ই দ্বারা, সেই জন্য। এখন কণিকের প্রকারভেদ সম্বন্ধে জানব। ঠিক আছে, কণিকের উদাহরণ কি হবে? কণিকের উদাহরণ হচ্ছে অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, এগুলো সব এক একটা কণিক। ঠিক আছে, এই হেডিং একটু চেঞ্জ করো। কণিকের প্রকারভেদ নয়, এই হেডিংটা দাও বিভিন্ন ধরনের কণিক। এটা আরো ভালো হবে, বিভিন্ন ধরনের কণিক। ঠিক আছে, এখন দেখো, এই যে ই বলেছিলাম, ইটা কি দুটো দূরত্বের অনুপাত, সেই জন্য ইটা সর্বদা ধনাত্মক হয়। এটার মান হচ্ছে ধনাত্মক, কারণ দূরত্ব দুটির অনুপাত কখনো নেগেটিভ হতে পারে, সেই জন্য ই এর মানটা সর্বদা হচ্ছে ধনাত্মক। এখন এই ই এর উপর ডিপেন্ড করে
বিভিন্ন ধরনের কণিকের নামকরণ করা হয়। 1 নাম্বার হচ্ছে ই ইকুয়াল টু 0 হলে, সরি ই ইকুয়াল টু 1 থেকে শুরু করি, 0 আছে পরে করছি। ই ইকুয়াল টু 1 হলে কণিকটিকে অধিবৃত্ত বলে। ঠিক আছে, 1 নম্বর হলো। 2 নম্বর, ই যদি লেস দেন 1 হয়, এর মানে কখনো নেগেটিভ হবে না, সর্বদা পজিটিভ হবে। ই লেস দেন 1 হলে কণিকটিকে উপবৃত্ত। 3 নাম্বার, ই যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কণিকটিকে বলবো পরাবৃত্ত। আর 4 নাম্বার, ই ইকুয়াল টু যদি 0 হলে কণিকটিকে বলা হয় বৃত্ত। তাহলে 4 ধরনের কণিক তোমরা জানতে পারলে। ঠিক আছে, এরপর কিছু সংজ্ঞা জেনে নিই। কয়েকটি সংজ্ঞা। কণিকের এই কয়েকটা সংজ্ঞা সম্পর্কে আমরা জেনে নিই। 1 নম্বর, কণিকের অক্ষ বা অ্যাক্সিস কাকে বলা হয়? ঠিক আছে, একটা চিত্র আঁকি। এটা ধরো নির্দিষ্ট সরলরেখা, আর এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু। এরকম সাধারণত কণিক দেখতে। তাহলে এর আগে আমরা নিয়ামক কি, এটা হচ্ছে এল সরলরেখা, এটা হচ্ছে নিয়ামক, আর এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু এসকে বলা হয় ওর নাভি। ঠিক আছে, নিয়ামক আর নাভি সম্পর্কে জেনেছি, আর উৎকেন্দ্রতা কি সেটা সম্পর্কে জেনেছি। এরপর আরও কিছু সংজ্ঞা আছে সেগুলো জানবো। সেটা হচ্ছে অক্ষ বা অ্যাক্সিস কাকে বলে। অ্যাক্সিসের সংজ্ঞা হচ্ছে যে রেখা বরাবর কণিকটি প্রতিসম তাকে বলে অক্ষ। ঠিক আছে, যে রেখা বরাবর কোনো কণিক প্রতিসম তাকে বলা হয় ওই কণিকের অক্ষ। ঠিক আছে, দেখো এই রেখাটা বরাবর কণিকটি হচ্ছে প্রতিসম। প্রতিসম মানে সমান 2 ভাগে ভাগ হলো, ইকুয়াল পার্টে 2টো ভাগ হয়ে গেল। ঠিক আছে, এই রেখাটাকে বলা হয় কণিকের অক্ষ। ঠিক আছে, তার মানে অক্ষটা কি, এর নাভিগামী এবং নিয়ামকের ওপর লম্ব যে সরলরেখা, নিয়ামকের ওপর লম্ব, অন্যভাবে বলতে পারি যে নিয়ামকের ওপর লম্ব যে সরলরেখা কোনো কণিকের নাভিগামী তাকে বলা হয় ওই কণিকের অক্ষ। ঠিক আছে, শীর্ষবিন্দু, এইটা হচ্ছে ভার্টেক্স
ভার্টেক্স কি? এই যে অক্ষটা, কনিকের অক্ষটা কনিকটাকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় কনিকের শীর্ষবিন্দু। অক্ষটি কনিকটিকে যে বিন্দুতে ছেদ করেছে তাকে কনিকের অক্ষ বলে। ঠিক আছে, তার মানে এই বিন্দুর নাম যদি দিই এ, এটা হলো এ বিন্দুটা হলো এর শীর্ষবিন্দু। ঠিক আছে, এরপর আসছে নাভি দূরত্ব। ইংরেজিতে ফোকাল লেন্থ, ফোকাল ডিস্টেন্স। কাকে বলা হয়? কোনো কণিকের উপরে স্থিত যে কোনো বিন্দু থেকে নাভির দূরত্বকে বলা হয় ওই বিন্দুর নাভি দূরত্ব। যে কোনো একটা বিন্দু, ধরো এখানে পি বিন্দু আছে, এখান থেকে এই দূরত্বটাকে, ঠিক আছে, এখানে ধরো একটা বিন্দু পি, তাহলে পিএস কে বলবো ওই কণিকের নাভি দূরত্ব। ঠিক আছে, কণিকের উপরস্থিত যে কোনো বিন্দু থেকে নাভির দূরত্বকে বলে ওই বিন্দুর নাভি দূরত্ব। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে এস পি হলো পি বিন্দুর নাভি দূরত্ব। এরপর হচ্ছে নাভিগামী জ্যা। ইংরেজিতে হচ্ছে ফোকাল কর্ড বা নাভিগামী জ্যা কি? ঠিক আছে, কোনো কণিকের কোনো জ্যা যদি নাভিগামী হয় তবে সেই জ্যাটাকে বলবো ওই কণিকের নাভিগামী জ্যা। ঠিক আছে, যেমন এটা টেনে দিলাম, এটা ধরো এরকম হচ্ছে, আমি এম টেনে দিলাম, এটা ধরো এ কিউ কিউ ড্যাশ, কিউ কিউ ড্যাশ একটা জ্যা, প্লাস এটা যেহেতু নাভি এস দিয়ে যাচ্ছে সেই জন্য নাভিগামী জ্যা। ঠিক আছে, আর বেশি কিছু এটা লেখাচ্ছি না। তাহলে কোনো জ্যা যদি নাভিগামী হয় তাকে বলে নাভিগামী জ্যা। এরপর হচ্ছে দ্বিগুণ কোটি। দ্বিগুণ কোটি আগে জেনে নিই যে নাভি লম্ব বা লেটার রেকটাম। ঠিক আছে, কাকে বলে? কোনো কণিকের কোনো জ্যা যদি নাভিগামী হয় এবং
ওই কণিকের অক্ষের ওপর লম্ব হয়, তখন ওই জায়গাটাকে বলবো নাভিলম্ব। ঠিক আছে, তার মানে কণিকের নাভিগামী কোনো জায়গা যদি অক্ষের ওপর লম্ব হয় তবে ওই জায়গাটাকে বলবো নাভিলম্ব। এরপর আসছি দ্বিগুণ কোটি। ঠিক আছে, দ্বিগুণ কোটি কি ইংরেজিতে হচ্ছে ডবল অর্ডিনার বলা হয়। ঠিক আছে, ডবল অর্ডিনেট কি, কণিকটির উপরিস্থিত কোনো বিন্দু থেকে অক্ষের ওপর লম্ব টেনে যে জ্যা পাওয়া যায় তাকে বলে দ্বিগুণ কোটি। তাহলে কি, কোনো কণিকের কোনো একটা বিন্দু, ধরো এখানে পি কিউ আর আছে, এই বিন্দুটা, এখান থেকে লম্ব টানবো অক্ষের ওপর। ঠিক আছে, এখানে ধরো আর ড্যাশ বিন্দু ছেদ করেছে, তাহলে এই আর আর ড্যাশ একে বলবো ওই কণিকটির দ্বিগুণ কোটি। তার মানে দ্বিগুণ কোটি কি হলো, কোনো কণিকের অক্ষের ওপর যে কোনো কোনো কণিকের অক্ষের ওপর লম্ব যে কোনো জায়গাকে বলা হয় ওই কণিকের দ্বিগুণ কোটি। ঠিক আছে, কণিকের অক্ষের ওপর লম্ব যে কোনো জায়গাকে বলে দ্বিগুণ কোটি বা ডবল অর্ডিনেট। ঠিক আছে, এই হলো কয়েকটি সংজ্ঞা, কণিকের কয়েকটি সংজ্ঞা সম্পর্কে আমাদের জানা হলো, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর আসছি কণিকের সাধারণ আকার। এখনো কিন্তু অধিবৃত্ত যায়নি। কণিকের সাধারণ আকার মানে সাধারণ আকারে কণিকের সমীকরণ কেমন হবে, জেনারেল ইকুয়েশন অফ কণিক। ঠিক আছে, কণিকের দেখতে কেমন, এটা হচ্ছে কণিকের নাভি। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ামক, আর যে কোনো বিন্দু এখানে পি যদি হয় এটা লম্ব টানা হলো এসপি ইকুয়াল টু এসপি বাই পিএম ইকুয়াল টু ধ্রুবক হবে। ঠিক আছে, তাহলে কণিকের ক্ষেত্রে এসপি বাই পিএম ইকুয়াল টু ধ্রুবক হয়, এই ধ্রুবকটাকে কণিকের ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা বলা হয়, একে ই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন এস তো নাভি, একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে, এর স্থানাঙ্ক ধরো তুমি আলফা বিটা। ঠিক আছে, আর এই সরলরেখাটার মানে নিয়ামকের সমীকরণ একটা দেওয়া থাকবে, নির্দিষ্ট সরলরেখা যেহেতু দেওয়া থাকে, যেহেতু এটা একটা নির্দিষ্ট সরলরেখা, তাহলে এই সরলরেখাটার সমীকরণ আছে, সেটা ধরো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, নিয়ামকের সমীকরণ। ঠিক আছে, আর এই চলমান বিন্দু কণিকের ওপর একটা চলমান বিন্দু পি, তার স্থানাঙ্ক ধরো এক্স ওয়াই। তাহলে কণিক হওয়ার শর্ত হচ্ছে এস পি বাই পি এম ইকুয়াল টু ই হবে,
তাহলে দিস ইমপ্লাইজ কী হবে, এস পি মানে এস বিন্দু, এস চলমান বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব, তার মানে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস আলফা এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার বাই পিএম মানে এক্স বিন্দু থেকে এই সরলরেখাটার দূরত্ব। তাহলে পি বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব কত হবে, এখানে পয়েন্টটা এক্স ওয়াই আর এখানে আছে সমীকরণটা এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে বসাতে কী হয়, এর এক্সের জায়গায় এর ভুজটা বসাতে হয় আর ওয়াইয়ের জায়গায় এর ভুজটা কোটিটা বসাতে হয়, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু ভুজ এক্স আর কোটি ওয়াই, তার মানে এখানে এটা বসালেও সে এটাই হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি তার মড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে দূরত্বটা, ঠিক আছে, পিএম ইকুয়াল টু ই। দিস ইমপ্লাই, এবার বর্গ করে দেবো উভয় পক্ষকে, এক্স মাইনাস আলফা এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এইটা আছে, এটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তার হোল স্কোয়ার করে দিলে হয়ে যাবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এইটা এলো। দিস ইমপ্লাইজ কত হবে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে এদিকে আনলাম আবার, এক্স মাইনাস আলফা এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর হোল স্কোয়ার। এবার সব যদি ক্যালকুলেশন করি তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, সেখানে এক্স স্কোয়ার টার্ম থাকবে, এক্স ওয়াই টার্ম থাকবে, ওয়াই স্কোয়ার টার্ম থাকবে আর ধ্রুবক পদ থাকবে, ঠিক আছে। তাহলে সবগুলোকে প্রথমে বাঁ দিকে নিয়ে আনবো, ঠিক আছে, এটা তো বাঁ দিকে আছে, এটাকেও যদি বাঁ দিকে নিয়ে আসি ডান দিকে 0 করব। তাহলে এখানে যেহেতু এক্স স্কোয়ার থাকবে আর তার কিছু সহগ থাকবে, ঠিক আছে, এক্স স্কোয়ার সামথিং ইন্টু এক্স স্কোয়ার কিছু একটা থাকবে, সেটা ক্যালকুলেশন আমি করছি না এখন, ঠিক আছে, এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে কত হচ্ছে। প্লাস সামথিং ইন্টু ওয়াই স্কোয়ার আসবে প্লাস আরও কিছু আসবে, এক্স ওয়াই যুক্ত একটা টার্ম আসবে প্লাস আর একটা কিছু আসবে ইন্টু এক্স থাকবে, এক্স যুক্ত একটা পদ থাকবে, টু ওয়াই যুক্ত একটা পদ থাকবে, ধ্রুবকগুলো কত হবে সেটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, প্লাস একটা ধ্রুবক পদ থাকবে ইকুয়াল টু 0 এরকম লিখতে পারি। তার মানে কি আসছে, এক্স স্কোয়ারের কিছু সহগ আসবে, ওয়াই স্কোয়ারের কিছু একটা সহগ আসবে, এক্স ওয়াইয়ের আগে কিছু একটা সহগ আসবে, এক্সের আগে কিছু একটা সহগ আসবে, ওয়াইয়ের আগে কিছু একটা সহগ আসবে প্লাস একটা ধ্রুবক পদ আসবে, ঠিক আছে। এই এক্স স্কোয়ারের যে সহগটা সেটা ক্যাপিটাল এ ধরছি, তার মানে এ এক্স স্কোয়ার হলো প্লাস এই এক্স ওয়াইয়ের যে সহগ গুণের আকার আছে এক্স ওয়াই, তার সহগটাকে আমি ধরে নিচ্ছি 2h, ঠিক আছে, তাহলে 2h এক্স ওয়াই, এর সহগ যেটা আসবে সেটাকে 2h ধরবো, 2 ইন্টু ক্যাপিটাল এইচ প্লাস ওয়াই স্কোয়ারের যে সহগ সেটা হচ্ছে ক্যাপিটাল বি ধরছি, তাহলে বি ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্সের যে সহগ সেটা হচ্ছে 2g ধরে নিচ্ছি, তাহলে 2gx, এরপর ওয়াইয়ের যে সহগ সেটা হচ্ছে 2f, 2 ক্যাপিটাল এফ ওয়াই ধরে নিচ্ছি, ঠিক আছে, তারপর ওয়াই আছে প্লাস ধ্রুবক পদ যেটা আছে সেটা ক্যাপিটাল সি ধরছি ইকুয়াল টু 0।
ঠিক আছে, তাহলে দেখো একটা কনিকের সাধারণ আকার এরকম হবে, এ এক্স স্কোয়ার প্লাস 2h(xy) প্লাস বি, এটা ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে অর্থাৎ এটা কি, এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ একটি কনিকের সাধারণ আকার। ঠিক আছে, একটা দ্বিঘাত সমীকরণ একটা কনিকের সাধারণ সমীকরণকে প্রকাশ করবে। ঠিক আছে, একটা সাধারণ কনিকের সাধারণ আকার হলো একটা দ্বিঘাত সমীকরণ। কী করে বুঝবো যে এটা কনিক হবে কি না? তাহলে এটা দেখতে হবে আগে দ্বিঘাত সমীকরণ কি না। ঠিক আছে, দেখো যেমন বৃত্ত চ্যাপ্টারটা পড়েছি তখনও এরকম আকারে ছিল, এ এক্স স্কোয়ার প্লাস 2h(xy) প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। বৃত্তের সাধারণ আকার, যেখানে এই এইচটা 0 ছিল, মানে এইচ মানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ ছিল না। বৃত্তের যে সাধারণ আকার ছিল এ এক্স স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রে এইচটা 0 হয় বলে এই এক্স ওয়াই যুক্ত পদটা থাকে না। এটা হচ্ছে বৃত্ত, যেহেতু একটা কনিক, তাহলে বৃত্তেরও সাধারণ আকার এরকম আকারে বলতে পারি। আর বৃত্তের ক্ষেত্রে যেহেতু এইচটা 0, সেই জন্য এই পদটা ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, এরপর বলে দিই, দেখো একটা অধিবৃত্ত যেহেতু এক প্রকার একটা কনিক, তাহলে একটা অধিবৃত্তেরও কনিকের যা যা আছে সেগুলো থাকবে। ঠিক আছে, তার মানে অধিবৃত্তের নিয়ামক থাকবে, নাভি থাকবে, শীর্ষবিন্দু থাকবে, দ্বিগুণকরী থাকবে, নাভিগামী জ্যা থাকবে, অক্ষ থাকবে, নাভিলম্ব থাকবে। কারণ একটা অধিবৃত্ত একটা নিয়ামক। এরপর আসবো অধিবৃত্ত সম্পর্কে।